দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, তাকে শেষের পরিবর্তে 7 নম্বর জায়গায় বলতে দেওয়ার জন্য বলা হয়েছিল। তার মাইক কখনোই বন্ধ করা হয়নি। তিনি মিথ্যে কথা বলছেন। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। রাজদীপ সরদেশাই একদিন আগেই বলেছে উনি কুইট করবেন। উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি, সবার হয়ে যাচ্ছি, আবার চলে আসবো, করব। উনি এইসব নাটক করার জন্য উনি তো জানেন সবসময় মিথ্যা কথা বলেন। উনার মাইক কে বন্ধ করে? ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে? মাইক বন্ধ করার লোক না। উল্টে উনাকে ওয়েস্ট বেঙ্গল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায়, সেখানে উনাকে প্রধানমন্ত্রী 7 নম্বর মানে গুজরাতের যে নম্বর ছিল সেই জায়গা উনাকে দেওয়া হয়েছিল বলা। উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন, কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে ওনার। ইন্ডিয়া জোটে কেউ যায়নি, উনি গেলেন। আবার এরকম ধরনের দেখুন, উনি গিয়েছিলেন কোনো কি আশীর্বাদ নেওয়ার জন্য হয়ে যেতে পারে, কিন্তু আশীর্বাদটা পাননি, তখন একটা নাটক করে বেরিয়ে গেছে। সেটা তো আমি বলতে পারবো না। যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সেই বলতে পারবেন, আমি কি? আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে, একদিকে উনি চলে যাচ্ছেন, আবার এদিকেও ঠিক রাখছে না, ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার 5 মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন। তো এটা 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 একটা গল্প না, এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাবেন? বাংলা মানুষ বুঝতে পারছে না। আজকে এনডিএর সঙ্গে বোঝাপড়া তো পরের কথা, একদিকে ইন্ডিকেও ঠিক রাখতে চেষ্টা করছেন, একদিকে এনডিএকেও ঠিক রাখতেছেন, কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে, তাহলে তাদের কি হাল হয় ওটা আপনারা জানেন। আপনি দেখুন না একটা কি হচ্ছে, নাটক হচ্ছে কি। একদিকে উনি ফুটপাথে সবাইকে বসালেন, বললেন মুড়ি বেচো, চপ বেচো, পেঁয়াজি বেচো, আর একদিকে তাদের ভাঙছেন। এখন বলছেন তোমরা আধার কার্ড দাও। আধার কার্ড দিয়ে উনি কি দেখতে চাইছেন? আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন, তারপর আধার কার্ড দিয়ে উনি বাড়ি বানিয়ে দেবেন? বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না, ওনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে। আজকে যে লোকগুলো মানুষ বাংলাতে 29টা সিট দিল, আজকে দেখছে তো বাংলায় কি হাল হচ্ছে। প্রত্যেকটা গরিব মানুষ যারা 2 পয়সা রোজগার করতো, এমনি চাকরি নেই, বিজনেস নেই, ব্যবসা নেই, রোজগার করতো, আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক। কতটা সাধুবাদ জানাবেন, আপনিও কন্ট্রিবিউশন করলেন। না, ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হয়। শুধু প্রচারের নয়, কাজের মাধ্যমে অনেক ছেলেকে, প্রায় 1000-1100 ছেলেদেরকে উৎসাহিত করছে। তাদের জন্য একটা লাইব্রেরি, মানে প্রায় আমার মনে হচ্ছে 14 ঘন্টা 15 ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা। তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে। তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করার জন্য যেটা বলেছি, কি 11 পরে মানে 12-এর পরে বহু ছেলেরা ড্রপ করে যায়। তাদের সুযোগ সুবিধা নেই, পয়সা নেই, তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা। যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে। আরেকটা কথা বললাম, কি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশান, যেন আইএস হোক বা আইপিএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশান পরীক্ষা, আর তাদের অর্থের অভাব আছে, তারা পড়তে পারছে না, তাদের জন্য জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক। আমরা 3 জনকে, আমার বাবা মা আমার ভাই নামে, ওদেরকে যে সাহায্য লাগবে আমরা করব। হ্যাঁ, যত লাগবে, যা লাগবে সেটাও আমরা, কেন আমি তো এই মুহূর্তে বলতে পারবো না কি 1 লাখ লাগবে কি 2 লাখ লাগবে, যা লাগবে সেটা আমরা করব। সরকারি স্তরে তো স্কলারশিপের ব্যবস্থা এখন এই সরকার ব্যবস্থা নেই। দেখুন, সরকারি কি সুবিধা পাওয়া যায়, কি সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি। সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিমবাংলা না বেকার থাকতো, আর না শিক্ষা দীক্ষার জন্যে আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে হতো। আজকে কলকাতা কোনো খেলার মাঠ, বাঙালির সব থেকে ভালো, প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে, কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশানে থাকতে পারে না। সেই জায়গা কলকাতার ক্লাবগুলোতে আমরা কি দেখি? আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে এসে খেলা, বাংলার ছেলেরা কত সুযোগ পাচ্ছে। তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করা যাবে।
কতটা সাধুবাদ জানাবেন, আপনিও কন্ট্রিবিউশন করলেন। না, ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হয়। শুধু প্রচারের নয়, কাজের মাধ্যমে অনেক ছেলেকে, প্রায় 1000-1100 ছেলেদেরকে উৎসাহিত করছে। তাদের জন্য একটা লাইব্রেরি, মানে প্রায় আমার মনে হচ্ছে 14 ঘন্টা 15 ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা তাদেরকে। মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে। তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করার জন্য যেটা বলেছি কি 11 পরে, মানে 12-এর পরে বহু ছেলেরা ড্রপ করে যায়। তাদের সুযোগ সুবিধা নেই, পয়সা নেই, তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা। যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে। আরেকটা কথা বললাম কি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশান, যেন আইএস হোক বা আইপিএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশান পরীক্ষা, আর তাদের অর্থের অভাব আছে, তারা পড়তে পারছে না, তাদের জন্য জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক। আমরা 3 জনকে, আমার বাবা মা আমার ভাই নামে ওদেরকে যে সাহায্য লাগবে আমরা করব। হ্যাঁ, যত লাগবে, যা লাগবে সেটাও আমরা, কেন আমি তো এই মুহূর্তে বলতে পারবো না কি 1 লাখ লাগবে কি 2 লাখ লাগবে, যা লাগবে সেটা আমরা করব। বুঝি দাদা, সরকারি স্তরে তো স্কলারশিপের ব্যবস্থা এখন এই সরকার ব্যবস্থা নেই। দেখুন, সরকারি কি সুবিধা পাওয়া যায়, কি সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি। সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিমবাংলা না বেকার থাকতো আর না শিক্ষা দীক্ষার জন্যে আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে হতো। আজকে কলকাতা কোনো খেলার মাঠ, বাঙালির সব থেকে ভালো, প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে, কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশানে থাকতে পারে না। সেই জায়গা কলকাতার ক্লাবগুলোতে আমরা কি দেখি, আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে এসে খেলা, বাংলার ছেলেরা কত সুযোগ পাচ্ছে। তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করা যাবে।